যেহেতু এরা সবাই মানসিকভাবে মোরালি তারা কাজ করতে পারে না, একজন হত্যাকারী কিভাবে কাজ করবে, এই ধরনের একটা দুর্বলতা তাদের ভিতরে কাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই জন্য সুন্দরভাবে তারা রক্ষা করতে পারছে না, এবং যারা আছে মোস্ট অফ দেম আর ক্রিমিনাল। এই ক্রিমিনালটা আমি উচিত ছিল আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডক্টর ইউনূসের, যে এতদিন কিন্তু একটা নতুন পুলিশ গঠন করে ফেলতে পারতাম ট্রেনিং দিয়ে, এই 6 মাসের ট্রেনিং দিয়ে কিন্তু আমরা নতুন পুলিশ গঠন করতে পারতাম, এবং ক্রিমিনালদেরকে শাস্তি দিয়ে বের করে দিতে পারতাম। আপনি কি মনে করেন এখনই নির্বাচন নাকি সংস্কারের প্রয়োজন আছে? আপনি নির্বাচন কথাটা কিসের জন্য আসেন? এখন আমার পুরো দেহ আক্রান্ত হয়ে আছে বিভিন্ন আঘাতে, একটা দেহ আপনার আক্রান্ত আঘাতে আঘাতে, আমার পা ভাঙা, আমার হাত ভাঙা, আমার সারা শরীরে খোঁজপ্যাঁচড়া হয়ে গেছে, ব্যাধিতে আক্রান্ত। হ্যাঁ, আপনি এই সুস্থতা না আসা পর্যন্ত আপনি বিয়ে করবেন? আপনাকে কেউ বিয়ে দিবে? আপনার তো সুস্থ করতে হবে আপনার শরীরকে, শরীরটাকে সুস্থ। বাংলাদেশটা তো কত বিক্ষত দেশ, এই ক্ষত বিক্ষত দেশকে ডক্টর ইউনূসের মতো সরকার পারবে এই ক্ষত সারাতে? কারণ উনি লোভী লোক না, উনি জোর করে ক্ষমতায় বসান নাই, জনগণ তাকে বসাইছে, ছাত্র জনতা বসাইছে, আন্দোলনকারী যারা, তারা তাকে ডেকে নিয়ে আসছে। তো তার উপরে আস্থা রেখে তাকে সময় দেন, এই রিপেয়ারগুলো করুক, ক্ষত বিক্ষত দেহটাকে সুস্থ করুক, তারপরে নির্বাচন দেন। নির্বাচন করলে তখন আপনার আনন্দ ফুর্তি করে নির্বাচন করেন, ভোট দিবেন, এবং দেশটা যাতে আবার সুশাসন প্রতিষ্ঠিত হয় সেইভাবে নির্বাচন হোক, সেটা করতে তো সময় দিতে হবে। এখন যদি নির্বাচন দেন, চোর বাটপারগুলো আবার এমপি হবে, মন্ত্রী হবে, তাদের তো বিচার হয় নাই। সব দলেই তো চোর বাটপার আছে, সেই চোর বাটপারদের তো মানমাম কর্দমা আছে, ওরাই তো আবার ইলেকশন করবে। সুতরাং এগুলো না সারিয়ে নির্বাচন দেওয়াটা আমি সমীচীন মনে করি না। হ্যাঁ, অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার পরে তারপরে নির্বাচন হবে। জামাতের আমির বলেছেন সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী, আপনি কি বলবেন? অবশ্যই উনি সঠিক কথা বলেছেন, এবং উনি তো এখন জাতীয় নেতায় পরিণত হয়েছেন। আমি দেখেছি বিভিন্ন জায়গায় উনি কথাবার্তা বলেন, বা অনেক সময় উনি অপ্রাসঙ্গিক কথাও বলে থাকেন, যেটার সাথে দেশের স্বার্থ যায় না। ওনার মতো এই নেতার অনেক কথা বিভ্রান্ত হয়ে যায় আমরা। তাকে যদি এটা বলে থাকেন যে দায়ী, অবশ্যই দায়ী সে, কোনো সন্দেহ নাই। তবে এই সাথে তাকে ইন্ডিয়ার নামটা বলা উচিত ছিল, কেননা ইন্ডিয়া তো লালন পালন করে তারে। আপনি হত্যাকারীকে বলবেন যে আপনি দায়ী, অবশ্যই, কিন্তু হত্যাকারীকে যে পাঠাইছে তার কথা বলতে হবে না আপনার? তাহলে কিসের আপনি সঠিক কথা বললেন? আপনাকে হত্যাকারীর কথাও বলতে হবে, এবং হত্যা যারা করাইছে, অর্ডার দিয়েছে, তাদেরকেও আপনার বলতে হবে যে একইভাবে ইন্ডিয়াও দায়ী এই জন্য, এটা বলতে হবে। তাইলে সঠিক কথাটা আরও সঠিক হতো। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার সম্পর্ক কেমন হওয়া উচিত বলে মনে করেন? বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক, বাংলাদেশের মানুষ চায় ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক হোক, সব সময় চায়। বাংলাদেশের মানুষ চায় ইন্ডিয়া আমাদের বন্ধুপ্রতিম দেশ হিসাবে থাকবে, কিন্তু সমস্যাটা হলো ইন্ডিয়ার উগ্রবাদী সরকারের, চরমপন্থী হিন্দুত্ববাদী সরকার, ব্রাহ্মণ্যবাদ, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। তারা অন্য মানুষকে মানুষ বলে গণ্য করে না। তার নরেন্দ্র মোদীর বক্তব্য শোনেন, একই সাথে অমিত শাহের বক্তব্য শোনেন, এবং সকল হিন্দু নেতাদের বক্তব্য শোনেন, বিজেপির নেতাদের বক্তব্য শোনেন, কংগ্রেসের নেতাদের বক্তব্য শোনেন, সব বাংলাদেশ বিরোধী বক্তব্য। তারা চায় না আমাদের দেশটা শান্তিতে থাকুক। যদি চাইতো তাহলে হাসিনাকে দীর্ঘ 16 বছর লালন পালন করতো না। তারা জানতো হাসিনার জনপ্রিয়তা শূন্যের কোঠায়, কিন্তু তারপরে তো তারা হাসিনাকে লালন পালন করেছে, ইগনোরিং দ্য মাস পিপল অফ বাংলাদেশ। 18 crore পিপল অফ বাংলাদেশ, 18 কোটি মানুষ তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো হাসিনা, গুরুত্বপূর্ণ হলো এই দেশের মাটি তাদের জন্য। সুতরাং আপনি বন্ধুত্ব তার সাথেই করবেন যারা উইন উইন সিচুয়েশনে বন্ধুত্ব করতে হবে। ভালো আমি বাসবো এবং ভালোবাসা পাবো, একপক্ষীয় কোনো ভালোবাসা হয় না। ইন্ডিয়া তখনই আমাদের থেকে আরও বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারবে যখন তারা আমাদের প্রতি সেই মনোভাব দেখাবে, দেশের জনগণের প্রতি। এখনও তো সকল হত্যাকারীরা ইন্ডিয়ার আশ্রয় রয়েছে। কিভাবে আমরা বলতে পারি তারা আমাদের বন্ধু? বলেন, হাসিনার যে ফেসিস্ট, হাসিনা যে লক্ষ লক্ষ লোকের হত্যাকারী, গুম হত্যাকারী, সেই লোকটা দেশ লুণ্ঠনকারী, দেশের ইতিহাস ধ্বংসকারী, ও শিক্ষা ধ্বংসকারী, বিচার ব্যবস্থা ধ্বংসকারী, সব ধ্বংস করে দিয়ে সেই দেশে আশ্রয় নিয়েছে, সেই দেশ আশ্রয় দিয়েছে, ভিসা ছাড়া আশ্রয় দিয়েছে।
এখানে কোনো তাদের অ্যারেস্ট করে না। আর বাংলাদেশের একটা বৈধ লোক যদি সেখানে যায় তাকে আপনি অ্যারেস্ট করে ফেলান, তাহলে তাকে কিভাবে আপনি বন্ধু হিসেবে আশ্রয় দেবেন? আপনার ছেলেকে হত্যা করছে, ছেলেকে হত্যা করে হত্যাকারী আরেক আমার বাসায় আশ্রয় নিয়েছে, আমি কি আপনার বন্ধু হতে পারি? কখনো না। সুতরাং এইখানে ইন্ডিয়া বন্ধুত্ব আমরা চাই, বাট উইন উইন সিচুয়েশনে। শেখ হাসিনা সরকার পক্ষাত এবং পরোক্ষভাবে ইন্ডিয়া সাপোর্ট করে গিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান সরকার হওয়ার পরেও বর্ডারের কিলিং, যেটা বর্ডার হত্যা, সেটা কেন থামে না? আসলে তো ইন্ডিয়া এই দেশকে দেশ মনে করে না, তারা তো কখনো এই দেশকে স্বীকৃতি দেয় নাই মনে প্রাণে। যেটা দিচ্ছে এটা শুধু আনুষ্ঠানিকতা মাত্র। তারা তো তাদের সংবিধান, তাদের মূল যে তাদের ইচ্ছা, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেখানে কিন্তু তারা অখণ্ড ভারতে বিশ্বাসী। অখণ্ড ভারতে দেখেন তো তাদের পার্লামেন্ট ভবনে যে মুরাল টানিয়েছে, মুরালে কি বাংলাদেশ তাদের দেশের ভিতর ঢুকায় দেয় নাই? পার্লামেন্ট কি একটা অফিসিয়াল জায়গা না? সেই মুরালটা কি সাধুদেরকে দিয়ে উদ্বোধন করানো হয় নাই, 40 জন সাধুকে দিয়ে? এটা কি অফিসিয়াল না? তারা তো এই দেশকে মানেই না। সুতরাং মানুষ তো এখানে বিষয়ই না। তারা মানুষ হত্যা করেছে, করতেছে। এখন আমাদের সময় এসেছে সেটা রুখে দাঁড়ানোর। আর আওয়ামী লীগকে সৃষ্টিত করা হয়েছে হত্যা করার জন্য। সুতরাং এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। ইন্ডিয়া কখনো এটা থামাবে না যতদিন না পর্যন্ত আমরা প্রতিঘাত না করব। হ্যাঁ, আমাদের বিডিআর সেই কাজটা ইদানিং করে যাচ্ছে। 5ই আগস্টের পর, অভ্যুত্থানের পর বিডিআর হত্যার বিষয়ে সেনাবাহিনী, বিডিআর, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এই বিডিআরের মতো জঘন্য হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে আর একটা নাই। কার্নেজ বলা হয় সেটাকে, না হত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞ তো কোনো সাধারণ বিষয় না। পৃথিবীতে একটাই ঘটনা ঘটেছে যেখানে 57 জন চৌকস মিলিটারি অফিসারকে এই ফেব্রুয়ারি মাসের 25-26 তারিখে দিনে দুপুরে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবং এই বিচার ইনশাআল্লাহ হবেই বাংলার মাটিতে। দেখেন, একটা জেনারেল ফজলুর রহমান, ALM ফজলুর রহমানের নেতৃত্বে একটা কমিশন, স্বাধীন কমিশন গঠন করা হয়েছে এবং ওনাকে সুপ্রিম কোর্টের বিচারকের মর্যাদা দিয়ে, বাকি কমিটির লোকদেরকে হাইকোর্টের বিচারকের মর্যাদা দিয়ে এই কমিটিটা গঠন করেছে। স্বাধীন কমিশন, মানে এখানে এই স্বাধীন কমিশন এত কালে এত সুন্দর কমিশন, শক্তিশালী কমিশন হয় নাই। তারা যে কাউকে সমন জারি করতে পারবে এবং সেই তাদের নিতে পারে, সাক্ষী শপথ নিতে পারবে। সুতরাং আমি খুব আশাবাদী, ইনশাল্লাহ এই ফেব্রুয়ারি মাসেই অনেক সুখবর আমরা শুনতে পারবো এই বিডিআর হত্যাকাণ্ডের। আপনি কি, অনেকেই বলেছেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ, আপনি কি তাই বলবেন? অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ কেন বলবেন? তাহলে এই 16 বছর তখন এত জাগ্রত হন নাই কেন? তাদের দুর্বলতা থাকতে পারে, সেই দুর্বলতাগুলো আমরা জানি। ডক্টর ইউনূস একজন উদার মনের মানুষ, উনি কঠিন হতে পারেন না। এটা যদি দুর্বলতা হিসাবে দেখেন তাহলে দুর্বল। উনি তো ইচ্ছা করলে বলতে পারতেন যে এই যে আইন শৃঙ্খলা যারা বরখালাপ করবে তাদেরকে ধরো, মারো, বলতে পারতেন। করেন নাই তো। আর্মি তো আছে গ্রাউন্ডে, কই আর্মি কি অত্যাচার করেছে কারোর প্রতি? দু একটা ঘটনা ঘটছে, সেটা হইতেই পারে, সেটা মনের অগোচরে কিংবা অজান্তে অনিচ্ছায় হয়ে যায়, সেটাও ভিন্ন জিনিস। কিন্তু ইন্টেনশনালি তো কেউ অন্যায় করে নাই। যারা করছে সবই তো ওই আওয়ামী লীগের লেসপন্সার। এখন ডক্টর ইউনূস এইদিকে দুর্বল, আমি বলবো তিনি আওয়ামী লীগ লেসপন্সারদের বিরুদ্ধে এখনও কঠিন ব্যবস্থা গ্রহণ করেন নাই। যদি করতেন তাহলে মানুষ তাকে দুর্বল বলতো না। কেননা আপনাকে মনে রাখতে হবে আপনি বিচারকের আসনে। তো একটা কথা আছে না, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। এখানে ডক্টর ইউনূস বিচারকের আসনে বসা, ওনাকে কঠিন হইতে হবে, ওনাকে আদেশ দিয়ে নিজের চোখে পানি আসবে, তারপরে আদেশ কার্যকরী করতে হবে। যারা হত্যাকারী তাদের কয়জনকে আমরা এই 6-7 মাসে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আমরা মৃত্যুদণ্ড দিতে পারছি কি? একজনকেও পারি নাই। তো এইটাই তো ব্যর্থতা তার। এই ব্যর্থতাগুলো আমাদেরকে অনুরোধ করবো ডক্টর ইউনূসকে, আপনি একটু শক্ত হাতে এই ক্রিমিনালদেরকে ধরা শুরু করেন। বিশেষ করে পুলিশের হত্যাকারীদেরকে, তারা বিভিন্ন উচ্চ পদে বসে আছে, সেক্রেটারিরা উচ্চ পদে বসে আছে, যারা এই দেশ ধ্বংস করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেন। আপনাকে এই জনগণ আপনার আমৃত্যু ক্ষমতা রাখার জন্য আপনাকে প্রেসিডেন্ট পদে ইনশাআল্লাহ আজীবন বসিয়ে রাখবে। দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ভেঙে পড়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। না, ব্যবসা বাণিজ্য এগুলো অতিরঞ্জিত কথা, এটা ভেঙে যায় নাই। হ্যাঁ, দেশের পুলিশ যেহেতু নিষ্ক্রিয় এখন, যেহেতু এরা সবাই মানসিকভাবে মোরালি তারা কাজ করতে পারে না, একজন হত্যাকারী কিভাবে কাজ করবে, এই ধরনের একটা দুর্বলতা তাদের ভিতরে কাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই জন্য সুন্দরভাবে তারা রক্ষা করতে পারছে না। এবং যারা আছে মোস্ট অফ দেম আর ক্রিমিনাল।
এই ক্রিমিনালটা আমি উচিত ছিল আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডক্টর ইউনূসের যে এতদিন কিন্তু একটা নতুন পুলিশ গঠন করে ফেলতে পারতাম ট্রেনিং দিয়ে, এই 6 মাসের ট্রেনিং দিয়ে কিন্তু আমরা নতুন পুলিশ গঠন করতে পারতাম, এবং ক্রিমিনালদেরকে শাস্তি দিয়ে বের করে দিতে পারতাম। এই কাজটা তিনি করেন নাই। যদি করে ফেলতেন ব্যবসা বাণিজ্য সব ঠিক হয়। চাঁদাবাজির মাধ্যমে তো এগুলো হয়, রাস্তাঘাটে চাঁদাবাজি করছে এবং নতুন অনেক পলিটিক্যাল পার্টিতে জয়েন করছে এই ক্রিমিনালরা, এবং ওরাও স্বাগত জানিয়েছে। বিশেষ করে বর্তমান কয়েকটা বড় রাজনৈতিক দল ওই ক্রিমিনালদেরকে তাদের দলে ভিড়িয়ে নিয়েছে, এবং তারা এই কাজগুলো করে দেশের জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, বিভিন্নভাবে সিন্ডিকেট করে এগুলো করছে। যেটা এখনও সময় আছে, আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে, আমি রাওয়ার চেয়ারম্যান হিসাবে বলছি যে আপনারা আরেকটু শক্ত হস্তে এদেরকে, ক্রিমিনালদেরকে ধরেন, তাদের বিচারের আওতায় আনেন, তাদের সম্পত্তি ক্রয় করেন, তাদেরকে আটক করেন, জেলখানা ভরেন। ইনশাল্লাহ বাংলাদেশ ইনশাল্লাহ সুন্দর একটি অত্যন্ত শান্তিপূর্ণ দেশ, শক্তিশালী দেশে পরিণত হবে ইনশাআল্লাহ।